পুষ্কর মেলার প্রস্তুতি পর্বে আমরা পুষ্করে পৌঁছালাম। দারুণ ব্যাপার চলছিল ওখানে। আর এই দেখো, এই যে গাড়িগুলো আপনি রিজার্ভ করবেন না, এদের কাজই হচ্ছে আপনাকে কোনো একটা দোকানে ঢুকাবে। এই দোকানগুলোতে ওই গাড়িওয়ালাগুলোর, যে গাড়িগুলো আপনি কন্ট্যাক্ট করেছেন, এদের একটা না কমিশন আছে। এইখানে এই যে শাড়ি দেখাচ্ছে, এই যে রাজস্থানী পোশাক, এগুলো তো এখন আমরা এখানেই পাই, কলকাতাতেই পাওয়া যায়। ওখান থেকে কেনার কোনো মানে হয় না। তাছাড়া প্রত্যেকটা কাপড়ের দাম এরকম নয় যে আমি রাজস্থানে কিনছি, রাজস্থানের পোশাক বলে দাম কম হবে, এমন কোনো ব্যাপার নেই। প্রত্যেকটা কাপড়ের দাম বেশি। আমাদের একটু চক্ষু লজ্জার খাতিরে ওই গাড়ির ড্রাইভারটাইভারগুলো বলে তো আমরা একটু দোকানে বসি, আদৌ আমাদের কেনার একটু ইচ্ছা থাকে না। এই মানুষই দেখো, ওর মেয়ের জন্য একটা ড্রেস কিনবে বলে মেয়েকে ফোন করেছে। মেয়ে বলছে না না না, কেনার দরকার নেই। এখান থেকে ভিডিও টিডিও পাঠিয়েছে, তবুও বলছে না, কেনার দরকার নেই এত দাম দিয়ে। তারপরে আমি ওখান থেকে গেলাম একটা অস্ত্রের দোকানে। তো আমি এখান থেকে একটা গুপ্তি কিনলাম, আর আমার বৃন্দাবনবাবু ডালখোলা যাচ্ছে, ওনার জন্য একটা গুপ্তি কিনলাম। দুটো গুপ্তি 350 করে 700 টাকা দাম নিল। তারপরে ওখান থেকে যাচ্ছি আমরা পুষ্করে सावित्री माता मंदिर। और टिकट कितना लेता है रुपये का? 180 रुपया लेगा एक जने का आने जाने का 180 रुपया। रुकिए, माता के नाल चढ़ाओ फुल प्रसाद। वो सावित्री देवी का मंदिर चल रहा, देखो काली काली दिख रही है, वही तो है। कितना समय लगता है यहाँ से? अभी 1 घंटा लगेगा आने जाने का 1 घंटा। और क्या, अभी तो भीड़ भी कम। और सावित्री माता मंदिर, সাবিত্রী মাতার মন্দিরে দর্শনের জন্য রোপওয়ের টিকিট হচ্ছে 180 টাকা আপ ডাউন। যারা প্রথমবার রোপওয়ে চড়ে তাদের জন্য এটা একটা খুব রোমাঞ্চকর ব্যাপার। আমরা মোটামুটি সবাই প্রায় রোপওয়ে চড়েছি। তো তার মধ্যে আমাদের মধ্যে যে ছিল, যে কয়জন ছিলাম আমরা 9 জন 10 জন, তার মধ্যে তো 5 জন আমরা রোপওয়ের টিকিট কাটলাম। আর এই দেখো রোপওয়ে চলছে। এটা কিন্তু একটু পুরনো মডেলের রোপওয়ে। এখন নতুন রোপওয়েগুলো কিন্তু খুব অ্যাডভান্স, দারুণ দেখতে। সাবিত্রী কি জয়, মাতা সাবিত্রী কি জয়, জয় জয় শ্রী রাধে। যাই হোক, রোপওয়েতে করে আমাদের লম্বা সফর। তাপসবাবু ছিলেন, তাপসবাবুর স্ত্রী বোধহয় নিচে থেকে গেল না। আমরা 5-6 জন উঠেছিলাম। ওই পারে গিয়ে যখন উপরে উঠলাম, তখন ওইখানে তো আর এক কাণ্ড, এক গাদা হনুমান। এরা সব দর্শনার্থীদের জন্য অপেক্ষা করছে। আর উপর থেকে কিন্তু ওই যে এই দেখো একটা সামনে এসেছে, আর উপর থেকে কিন্তু ওই মরুভূমি, পুষ্করের চারপাশে মরুভূমি দিয়ে ঘেরা দেখা যাচ্ছে। আমি মন্দির দেখব কি উপরে। সাবিত্রী মাতার দর্শন রোপওয়ে চড়ে 180 টাকা টিকিট। ভালো লাগলো, ঘণ্টাখানিকের একটা ব্যবস্থাপনা, যাওয়া আসা। এসেছি সবাই ঘুরতে, একটু দেখে আসলাম। উপর থেকে পুষ্কর শহরটা খুব ভালো লাগছে দেখতে। আর উপরে হনুমানের খুব উৎপাত। একটু বিস্কুট টিস্কুট খাওয়ালাম, ওদের তো খাওয়ার জুটে না, আমরাই ওদের ভরসা। চলুন আজকে দেখি পুষ্কর আর 2-1টা স্পট দেখবো, দেখে আমরা ফিরে যাব আজমির। একটা গাড়ি ভাড়া করেছি, গাড়ির ড্রাইভার আছে নিচে গাড়ি নিয়ে, গতকালের গাড়িটাই। আজমিরে ফিরে গিয়ে আজকে আবার একটু ঘরে ঢুকবো, ড্রেস ফ্রেস হাত পাত ধুয়ে আবার বেরোবো আজমিরের বাজারে। বাজারটা এক্সিলেন্ট, আর দিওয়ালি না, আর বাজার যে সেজে উঠেছে, ও মস্ত একদম। হ্যাঁ, গতকাল যে হোটেলে খেয়েছি এর ভালো না, হোটেলটা 75 টাকা রাজস্থানি খাবার, একদমই ভালো না। আজকে দেখে একটা অন্য হোটেল খুঁজে বের করতে হবে। হ্যাঁ, খাওয়া দাওয়া আজকে যে দুপুরে যে হোটেলে খেলাম ঠিক আছে, খাওয়ার সুস্বাদু ছিল, কিন্তু অনেক কস্টিং। 150 টাকা 180 টাকা মতন খাওয়া দাওয়া। আমরা তো অত মানে আহারের পিছনে অত ব্যয় করতে অভ্যস্ত না। আমরা সাদা মাটা খাই, 50 টাকা 60 টাকা 70 টাকা হলে আমাদের যথেষ্ট। এরকম ব্যাপার 7-8 দিন রাখতে হবে। একটা সময় মনে রাখবেন, পুষ্কর যখন আসবেন সকালবেলা গাড়ি রিজার্ভ করে আসবেন, সারাদিন ঘোরা। এখানে ডেজার্ট সাফারি আছে, কিন্তু আমরা করবো না। এখানে বালির উপরে ক্যামেল রাইডিং আছে, ওগুলো করবো না। ওগুলো আমাদের খুব ব্যয়বহুল ব্যাপারগুলো, আর টাকা সময় সাপেক্ষ। ওর জন্য একদিন স্টে করা দরকার ছিল। আমরা পুষ্করে স্টে করছি না, পুষ্করে স্টে করবো না, চলে যাবো আজকে। সকালে এসেছি, স্নানের পোশাক নিয়ে এসেছিলাম, স্নান টান করলাম, ভালো লাগলো, দারুণ। পুষ্কর ব্রহ্মার একমাত্র মন্দির, খুব
আধ্যাত্মিক জায়গা কিন্তু এইসব জায়গায় আসলে না আগে একটু এর আধ্যাত্মিক সাইডটা একটু পড়া উচিত ছিল। ব্রহ্মা, এখানে বুড়া ব্রহ্মা আছে, বুড়া পুষ্কর ওটা দেখতে যাবো। বুড়া পুষ্করে একটা কেস আছে, ঘটনা আছে, আমি একটা বই কিনেছি, ওটা একটু পড়ছিলাম, ভালোই লাগছে। চলো সাথে থাকো সব, আর চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করবেন। চ্যানেলে তো সাবস্ক্রাইবার বাড়ছেই না, সে সাথে চ্যানেলটা বন্ধ না হয়ে যায়। এত শখ করে করলাম চ্যানেলটা, একটু ঘোরাফেরার ভিডিওগুলো থাকবে। বৃদ্ধ বয়সে যখন আর পারবো না ঘুরতে, তখন ভাবলাম একটু দেখবো বসে বসে। আর এর জন্য তো আপনারাই সাহারা, আর আপনারা যদি সাথ না দেন তাহলে কী করে হবে বলুন। বন্ধুগণ একটু দেখবেন ব্যাপারটা ভেবে চিনতে। সেকেন্ড হাইস্ট, দ্বিতীয় সব থেকে বেশি বয়স্ক। কত বয়স? 70। রোপওয়ে তো গেলেন না বলে অনেকবার উঠেছি, আর কত যাব। ঠিকই, ভালো লাগে দেখতে। চলে অন্বেশ্বর বাবু রোজ যোগ করবেন আমার সাথে বসে, হ্যাঁ ওই জন্য আসতে পারলো, নাহলে আসা হতো না। যোগ না করলে আমরা চললাম এবার বুড়া পুষ্কর দেখতে। রাস্তাঘাট বেশ সুন্দর, আর রাস্তার পাশে বেশ মানে আমরা যে গতানুগতিক জিনিসপত্রগুলো দেখি রাস্তার দুই পাশে, এটা কিন্তু একটু ব্যতিক্রমী। দেখবে একটু উট চলছে, একটু ঘোড়া চলছে, ঘোড়া গাড়ি, উটের গাড়ি, দারুণ দারুণ। সচরাচর কেউ আসে না দেখতে, চলো একটু দেখে আসি। ঔরঙ্গজেব যখন তার শাসনকালে বিভিন্ন হিন্দুদের মন্দির টন্দির ভাঙাভাঙির কাজ করছেন, ধ্বংসের কাজ করছেন, ধ্বংসলীলায় মগ্ন, সেই সময় উনি পুষ্করে আসেন। পুষ্করে এসে বেশ কয়েকটা মন্দিরকে ভাঙেন। তারপরে এইখানে যখন আসেন তখন এর জলে মুখ ধুতে গিয়ে ওনার পুরো দাড়ি টাড়ি পেকে যায়, সাদা হয়ে যায় চুল। তখন উনি বুঝতে পারেন এই জলের বা এই জায়গার মাহাত্ম্য, তিনি এইখান থেকে চলে যান, পরে ত্যাগ করেন এই জায়গাকে। হ্যাঁ দেখো, আরে রাম, আসো আসো আসো, দারুণ, আসো আসো, দারুণ জায়গা, দারুণ দারুণ। আসো, ঔরঙ্গজেবের মতন আমাদেরও দাড়ি যাতে যদি পেকে যায় এই ভয়ে আমরা আর জল মুখে দিলাম না, কিন্তু মেয়েরা সবাই একটু বুড়া পুষ্করের মুখে জল একটু মুখে দিয়ে মুখ ধুলো, খুব পরিষ্কার জল ছিল। বুড়া পুষ্করের ওই জায়গাটা দেখে যখন বেরোচ্ছি তখন পাশে একটা সুন্দর একটা মন্দির, হ্যাঁ সংকটমোচন মন্দির, অর্থাৎ হনুমান মন্দির, খুব ভালো লাগছিল। আর লোকজন নেই তো ওই জন্য বেশি ভালো লাগছিল। দুপুরবেলা এখন খুব সুন্দর, আমরা একটু শ্রদ্ধা ভরে একটু দর্শন করলাম। ভিউ পয়েন্ট, পুষ্কর ভ্রমণের আজকের আমাদের শেষ পয়েন্ট, জাস্ট লাস্ট পয়েন্ট। আমরা এখন বিকাল 5:30, এখানে এখনও সূর্যের আলো রয়েছে। এইখান থেকে কিন্তু অপূর্ব দৃশ্য পুষ্কর শহরে, পুষ্কর লেকটা এখান থেকে দেখা যাচ্ছে, পুষ্কর ঝিলটা। আর এইখানে একটা বিরাট মহারানা প্রতাপের মূর্তি বানানো রয়েছে, এটাকে একটু আমরা দেখবো, ওই জন্য আসলাম। একটা পাথরের উপর এখানে একটা স্টোন রয়েছে, তারপরে মহারানা প্রতাপ। जब तक मैं शत्रुओं से अपनी पावन मातृभूमि को मुक्त नहीं करा लेता, तब तक ना तो मैं महलों में रहूँगा, ना सैया सोऊंगा, और ना ही सोने चांदी अथवा किसी धातु के पत्र में भोजन करूँगा। वृक्षों की छाँव ही मेरा महल। দেখা যাচ্ছে এখান থেকে ওই যে আনাসার লেক, ওই যে 7 ওয়ান্ডার্স দেখা যাচ্ছে না, হ্যাঁ বোঝা গেল গল্পটা। ফাইন, সন্ধ্যা হয়ে এসছে, আমরা আজমির শহরে ঢুকে পড়েছি। রাস্তার পাশে কচুরির দোকান, লোভ সামলানো গেল না, সবারই পেটে একটু একটু সমস্যা রয়েছে, কিন্তু কেউ লোভ সামলাতে পারলো না। 25 টাকা করে কচুরি, দারুণ টেস্ট, গরম গরম ভাজছে। তবে সবাইকে বললাম একটার অধিক কেউ নিও না, কিন্তু সবাই কথা রেখেছে। বাইরে কিন্তু মিষ্টি, আমাদের পশ্চিমবঙ্গের মতো মিষ্টি আপনি বাইরে পাবেন না, কিন্তু অন্যান্য ভাজা পোড়ার জিনিসগুলো ভালো। ওখানে আমরা মিষ্টি ট্রাই করলাম,
মানুষই একটু কিনলো, কিন্তু মোটেও সেই মিষ্টিগুলো ভালো না। তো চলো, আমরা কচুরি ভাজা দেখছিলাম, ও দারুণ। আর দোকানটায় প্রচণ্ড ভিড়। 3/11/2024 তারিখ, আমরা এখন যোধপুর, সকাল 9টা বাজে। আজকে যোধপুর সাইট সিন। আমরা শুনলাম যে যোধপুরে একদিনে মোটামুটি কভার হয়ে যাবে, তারপরে একটু সন্ধ্যাবেলা মার্কেটিং, বাজারে একটু ঘোরাফেরা। সবাই রেডি, সবাই মোটামুটি সুস্থ আছে। একটা হোটেল পেয়েছি, মাথা পিছু 300 টাকা ভাড়া। ফাইন, খুব সুন্দর। আমাদের কাজ চলার মতো, আমরা তো শুধু রাত্রে একটু শুই, সারাদিন তো ঘুরে ঘুরে বেড়াই। 300 টাকা মাথা পিছু, 900 টাকা এক একটা রুম। ভালো আছে, এসি নাই, নন এসি আছে, চলবে। এখানকার জল কিন্তু মিষ্টি জল, তাই না? জয়সালমীরের জল ছিল লবণ জল। যোধপুরে দেখার জায়গার তালিকাগুলো হোটেলের গায়ে লাগানো ছিল, ওটা আমরা একটু দেখে কাগজে লিখে নিলাম, হ্যাঁ, যে আজকে কি কি দেখবো। আমাদের আজকে যাত্রা শুরু। প্রথম হচ্ছে উমেদ প্যালেস, जोधपुर। सबसे ज़्यादा टाइम इनमें ही लगने वाला अपना उमेद पैलेस में, उमेद पैलेस और उमेद भवन। हालांकि 5:30 के बाद में सारा पॉइंट बंद हो जाता है। अच्छा, इसलिए सबसे ज़्यादा टाइम अपने इसमें लगेगा, पहले ये पॉइंट कर लेते हैं। अभी तो खुल गया। ড্রাইভার আমাদের বললো উমেদ প্যালেস আর উমেদ ভবনে সময় বেশি লাগে, তো এটাকে আগে করে আমরা চললাম উমেদ প্যালেস আর উমেদ ফোর্ট দেখতে। এগুলো সব তৎকালীন রাজাদের সব ব্যবস্থাপনা, তাদের থাকার জায়গা, ফোর্ট। আর এই দেখো রাস্তা দিয়ে যখন যাচ্ছি, আজমেরের রাস্তা কিন্তু দারুণ। যোধপুরের রাস্তা কিন্তু খুব সুন্দর। শহরও খুব পুরনো শহর। ওই দূরে উমেদ প্যালেস দেখা যাচ্ছে, কিন্তু ভিতরে ক্যামেরায় ফটো তুলতে দেয়নি, ওই জন্য কোনো ছবি তোলা গেল না। ভিতরে ক্যামেরা নিয়েই যেতে দিচ্ছিল না, আমরা কোনোরকমভাবে লুকিয়ে নিয়ে এসেছি। এখান থেকে উমেদ প্যালেস দেখলাম। টিকিট ছিল এখানে 100 টাকা করে টিকিট। তারপরে বাইরের থেকে একটু দেখে, এইসব জায়গায় সিনেমার সব শুটিং টুটিং হয়, তখন এরা প্রচুর টাকা রোজগার করে। এগুলো সব এখনও কিন্তু ব্যক্তিগত মালিকানায় রয়েছে। আর এই যে আমাদের গাড়িটা, আমরা এখান থেকে চললাম মেহরানগড় ফোর্ট। মেহরানগড় ফোর্ট কিন্তু এক্সিলেন্ট। আমি যারাই যোধপুরে আসবে তাদেরকে সবাইকে বলবো এটা যেন মিস না। এখানে 200 টাকা টিকিট আছে, আর সিনিয়র সিটিজেনদের 100 টাকা করে টিকিট ছিল। এটা কিন্তু এক্সিলেন্ট, এটা আমার খুব সুন্দর লেগেছে। হ্যাঁ, আজকের আমাদের ট্রিপটার মধ্যে মেহরানগড় ফোর্টই যোধপুরের সব থেকে সুন্দর ছিল। এটা কেউ মেহরানগড় ফোর্ট দর্শন শেষ, ঘন্টা 2 সময় লাগে। টিকিট মূল্য 200 টাকা, জেনারেল, সিনিয়র সিটিজেন 100 টাকা। রাজস্থান আসলেন আর মেহরানগড় ফোর্টে যদি 2 ঘন্টা সময় না কাটান, তাহলে আপনার পুরো রাজস্থান ট্রিপ কিন্তু বেকার। এক্সিলেন্ট। যদিও সেই সময়কার রাজারা, যারা প্রভাবশালী ব্যক্তিরা ছিল, যারা ইংরেজ তথা মোগলদের সাথে হাত মিলিয়ে পুরো এই ভারতবর্ষের পরাধীনতার সুযোগ নিয়ে নিজেদের সম্পদকে একত্রিত করেছে বা একাট্টা করেছে বা প্রচণ্ড সুখ ভোগ করেছে, একটু বিবেক আঘাত করছিল যে সেই সব মানুষের স্মৃতিস্তম্ভ আজও আমাদের স্মৃতিসৌধ আজও আমাদের পয়সা দিয়ে টিকিট কেটে দেখতে হচ্ছে। এটা খুব আফসোস লাগছে, কিন্তু করার কিছু নাই। দেখলাম, ভালো লাগলো। রাজারা কেমন থাকতেন, কী ছিল তাদের প্রাচুর্য। ভারতবর্ষের ইতিহাসে স্বাধীনতা সংগ্রামে 190 বছর পরাধীনতা এবং স্বাধীনতা সংগ্রামের ইতিহাসে এদের কোনো ভূমিকা নেই, এদের কোনো ভূমিকা ছিল না। এরা পরাধীন ভারতবর্ষে শুধু আনন্দই করে গেছে, সুখ স্বাচ্ছন্দ্য ভোগ করে গেছে। দেখতে আসলাম, দেখলাম, ভালো লাগছে। মেহরানগড় ফোর্ট দেখে আমরা চললাম যশবন্ত সরাই হয়ে, যেটাকে মিনি তাজমহল বলে। এই জায়গাটা কিন্তু ভালো, কিন্তু আমাদের মন খুব সায় দিল না, ওখানে সমাধিস্থল। ও আর কী দেখবো, ওই জন্য আর গেলাম না। আমরা বললাম ছাড়ো, ওখানে আবার টিকিট দিয়ে দেখা অনেকটা সময় লাগবে। ওটাকে মিনি তাজমহল বলছে। বাইরের থেকে আমরা ঘুরলাম, ড্রাইভারও বললো যে খুব তেমন কিছু নেই, আর আপনি যদি এটা দেখতে যান সময় নষ্ট হবে, আপনি অন্য সাইডগুলো দেখতে পাবেন না। ওই জন্য আমরা আর মেহরানগড় ফোর্ট থেকে সোজা একটু বাইরের থেকে দেখেই, আর দেখলাম বেশ ভিড় আছে যশবন্ত সরাইয়ে, ওই জন্য আর ভিতরে প্রবেশ না করে বেরিয়ে যাচ্ছিলাম, সাইড দিয়ে বেরিয়ে গেলাম। আর এছাড়া আমাদের আহারের সময় হয়ে গেছে, দুপুরবেলার সময় মতন আমরা আহার না করলে কিন্তু আমরা সবাইকে বলি আহারটা দুপুরে 8টার সময় মতন করে নেবেন, নাহলে কিন্তু শরীর খুব খারাপ হবে।
এই জন্য আমরা ওখান থেকে সোজা চলে গেলাম। এখান থেকে যাব আমরা, গাড়িটা আমাদের খুব ভালো ছিল, ড্রাইভারটা। তো ও চেষ্টা করছিল যে কোনো দোকান টোকান থেকে যদি আমরা একটু পারচেস করি তাহলে ওর কিছু কমিশন হবে, কিন্তু ওইগুলো তো আমরা নেই। এই আসলাম আমরা আহারের দোকানে। ওকে, চলুন সাথে থাকুন, দেখেন আহারের বাহার। ওরে বাবা, বাইরের ওয়েদার কিন্তু বেশ গরম লাগছিল। আমরা চললাম মান্ডার উদ্যান, মান্ডার ফরেস্ট বা পার্ক বলতে পারেন। এই জায়গাটা কিন্তু আমার খুব ভালো লেগেছিল। ভিতরে বেশ মন্দির আছে, পার্কের মধ্যেও কিন্তু বেশ অনেক কিছু দেখার আছে। যে দেখার একটা তালিকা ওরা বাইরে বানিয়ে রেখেছে, কী কী দেখা যেতে পারে ভিতরে পার্কে। এবং খুব প্রত্যেকটা জায়গা কিন্তু খুব সুন্দর। এখান থেকে আমরা কি করলাম, এখানে ছোট ট্রেন আছে, মিনি ট্রেন আছে। ওই ট্রেনের 10 টাকা করে টিকিট। দুপুরে একটু হাঁটতেও ইচ্ছা করছিল না, 2 কিলোমিটার মতন রাস্তা হবে ভিতরে যেতে হলে, পার্কের ভিতরে। ট্রেনে চেপেছি, মান্ডার উদ্যান ট্রেনে চেপেছি এখানে। হ্যাঁ, এই अलग से और है सामने टिकट है। 4 नंबर का टिकट किसके पास है? ए तापस बाबू टिकट दे। टिकट इधर इधर 20 টাকা করে টিকিট, 10 টাকা প্রবেশ মূল্য, 10 টাকা গাড়ি ভাড়া। ট্রেন, টয় ট্রেনে ভাড়া। ইনফ্যাক্ট দেখেন, যখন আপনি বেড়াতে যাচ্ছেন না, তখন সংসারের চিন্তা ভাবনা থাকে না। এই জন্য বেড়াটা সবার কাছে খুব আকর্ষণীয় এবং সবাই খুব এনজয় করে, আনন্দ করে বেড়াতে। আর বাড়িতে যখন থাকবেন তখন বিভিন্ন ধরনের চিন্তা ভাবনা আপনার মাথাটাকে খারাপ করবে। এই ইলেকট্রিক বিল দিতে হবে, ওই ট্যাপে জল পড়ছে না, ওই দরজার সিট কিনে লাগাতে হবে। কত কাণ্ড যে চলছে এখানে সংসারে। আর এগুলো ছেড়ে যখন বাইরে বেরোচ্ছি তখন নিশ্চিন্তে একদম, কোনো চিন্তা নেই। ভিতরে দেখেন সুন্দর সুন্দর মন্দির রয়েছে বেশ, এগুলো সব কৃত্রিমভাবে বানানো। কিন্তু পার্কটা খুব ভালো ছিল, বড় ছিল। এখানে টয় ট্রেন না নিলে কিন্তু সম্ভব ছিল না পায়ে হেঁটে এতটা। ভৈরবজি কা মন্দির, চলেন একটা মন্দির দর্শন করি। মন্দিরটা দর্শন করলাম, মন্দিরটা বেশ ভালো লাগছিল, কিন্তু মন্দিরে তো ফটো তোলা যায় না। আমি কোনো রকম একটু ফটো তুললাম। আর বাইরে এই যে হনুমানদের সব কাণ্ড কারখানা, ওটাও দেখতে বেশ মজা লাগে। আর তারপরে ওখানে না একটা মিউজিয়াম ছিল, একটা সুন্দর। হ্যাঁ, ওই মিউজিয়ামটা আমরা দেখলাম। ওখানে মিউজিয়ামের টিকিটটা খুব বেশি ছিল না, টিকিট মূল্য বোধহয় কম, 20 টাকা মতন ছিল। মিউজিয়ামটা বেশ সুন্দর ছিল। তবে এইসব মিউজিয়ামগুলো ভালোই লাগে দেখতে। দুপুরবেলা বেশ বাইরে রোদও ছিল। আমরা ধীরে ধীরে, আমাদের গতিটা অনেক স্লো হয়ে গেছে। এরপরে আমরা দেখে টেকে সব ফিরে আসলাম। এই যে তাপসবাবু আর তাপসবাবুর স্ত্রী দুজনে মিলে। ভালোই লাগলো দর্শন, দেখতে ভালো। হ্যাঁ, দেখতে বেশ সুন্দর। আর ছবিটা তুলে নিয়ে ভিডিও মাছিয়া 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 বায়োলজিক্যাল পার্ক। এন্ট্রি ফি ইন্ডিয়া 30 টাকা, ই-মিত্র চার্জ 2 টাকা, মোট 32 টাকা। আর ক্যামেরা শুল্ক চার্জ 80 টাকা, স্টিল ক্যামেরা চার্জ 200। চলো, যোধপুরে আমাদের দেখার জায়গা প্রায় শেষের পথে। এটা হচ্ছে মাছিয়া পার্ক। এখানে আমরা পার্কটা দেখতে গেলাম। এখানে টিকিট মূল্য ছিল 30 টাকা। পার্ক যেমন হয় সাধারণত, হ্যাঁ, ওইরকম হাঁস, রাজহাঁস, সজারু, ও মুখ বিড়াল, হ্যাঁ, তো মুখ বাঘ, শিয়াল। বাঘ তো ছিল না, শিয়াল টিয়াল ছিল। ময়ূর, পেখম তুলছে সাদা ময়ূর, এগুলো আমরা দেখলাম। হ্যাঁ, এশিয়ান পাম কি একটা ছিল, এইসব দেখে টেকে। এগুলো বাচ্চাদের ভালো লাগে, বাচ্চাদের নিয়ে ঢুকলে খুব ভালো লাগে। আমরা একটু দেখলাম টাইম পাস। কৃত্রিমভাবে বানানো একটা পার্ক, জীবজন্তু হালকা ফুলকা আছে, ওগুলোকে আমরা দেখি। চিড়িয়াখানা যেমন, চিড়িয়াখানার এটা হচ্ছে বায়োলজিক্যাল পার্ক, দুটোর মধ্যে পার্থক্য আছে। এখানে একটা ন্যাচারাল ব্যাপার আছে, বেশ সুন্দর চারিদিকে একদম নিস্তব্ধ পরিবেশ, পাখিগুলো ডাকছে। আমাদের আজকে দুপুরের ভোজনটা মোটামুটি ঠিকই আছে, বাজেটের মধ্যে হয়েছে। ভোজন একটু বেশি পয়সা ব্যয় করা যায়, কিন্তু যদি সুস্বাদু না হয় বা শরীর পুষ্টিকর না হয়, সুস্বাদুর থেকে বেশি পুষ্টিকর না, তখন একটু আফসোস হয়। পয়সা বেশি লাগলো, হাবিজাবি আহার করে নিলাম, যার কোনো পুষ্টিগুণ নাই, তখন একটু খারাপই লাগে। তো আজকে দুপুরে আওয়ারটা ঠিক আছে, আর কয়েকটা দিন, 3-4 দিন একটু সহ্য করে যাই ভাবছি।
চলছে, ওর মধ্যে দিয়ে সবাই ঘুরছে। পায়ে হেঁটে এতটা ঘোরা ঠিক আছে, বাচ্চাদের নিয়ে একটু ঘুরতে যেতে ভালোই লাগে। কোথায়? এটার মধ্যে বলে শিয়াল আছে। হ্যাঁ আছে, তাই তো, ওই যে পাঁচিলের উপর দিয়ে যাচ্ছে। গায়ের মধ্যে লোম নিয়ে এই যে জেলখানা পাশে এসেছে, নেটের পাশে একটু দেখা যাচ্ছে। এরা খুব হিংস্র হয়, ভালো। আমরা দিলে খুব মুশকিল, ওই জন্য তো জেলখানা ওদের বন্দি করা হয়েছে। চলো, মাচিয়া ইকো টুরিস্ট पार्क दर्शन शेष। 4 बज गया, जल्दी हो गया था। 4:15 हो गया। 4:15 কাইলানা লেক আমাদের লাস্ট পয়েন্ট। একটু বসে বসে চা খাচ্ছি, चाय पी रहे, 10 रुपया का चाय। 1 घंटा रहेंगे, 1 घंटा रहेंगे। यहाँ से सनसेट अच्छा लगता है ना, सनसेट यहाँ से अच्छा लगता है। सनसेट तो बहुत देरी है, 1.5-2 घंटा बाद। सनसेट छोटा जोधपुर हमें अच्छा लगा। ठीक है, एक दिन के लिए जोधपुर काफ़ी, एक दिन और ठहर सकते हैं जोधपुर में। কাইলানা লেক, এটা আমাদের যোধপুর সিটির লাস্ট পয়েন্ট। খুব সুন্দর জায়গাটা, বেশ জমজমাট। সারাদিন ঘুরে টুরে লেকে থাকো, এখান থেকে সানসেট খুব সুন্দর লাগে দেখতে। আমরা সানসেট অবধি থাকবো কিনা জানি না, চলো দেখি একটু কাইলানা লেকটা। लिखा है काइलाना लेक। चलिए, এখানে ঠিক সন্ধ্যায় বেশ জমজমাট হয়, ব্যাপারটা বোঝা যায়। সন্ধ্যার দিকে ব্যাপারটা একটু জমজমাট হয়। লেকের মাঝখানে একটা জলাশয় আছে, আর তার মাঝখানে একটা বিরাট একটা ফোয়ারা চলছিল, লম্বা উঁচু একটা ফোয়ারা। ওইটা বেশ ইন্টারেস্টিং লাগছে, ওইটা দেখতে খুব ভালো। ওই যে ফোয়ারাটা দেখা যাচ্ছে। তো চলো, আমার পঞ্চম ভিডিও শেষ হলো। ভিডিও কেমন লাগলো সবাই একটু কমেন্টস করবেন, আর আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করবেন। এখনও রাজস্থান ট্যুরে, রাজস্থান ভ্রমণে অনেকগুলো ভিডিও বাকি রয়েছে। সবাই সাথে থাকুন, এনজয় করুন। রাজস্থান ঘোরার পুরো বিবরণ আমার ভিডিওতে পেয়ে